This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, রবীন্দ্রনাথ লিখেছিলেন চোখের বালি। রাজ্যের প্রাক্তন শাসকের মুখে রবীন্দ্রনাথ থাকলেও চোখে বালি ছিল না, তাই গোটা রাজ্য জুড়ে অবৈধ বালির রমরমা কারবার তারা দেখেও দেখতে পাননি। সরকার বদল হতেই অবৈধ বালি খাদানের বালির স্তূপ জমেছে, কারণ কারবার বন্ধ। তৃণমূল জামানায় রাজ্যের জেলায় জেলায় সোনার কেল্লা না হোক, এমন সোনার পাহাড়ের সন্ধান ভেলুমিত্তি পেয়েই যেতেন। রাজস্থানে যেতে হতো না। সোনার এই পাহাড়ও অনেক রহস্যে মোড়া, কিন্তু এই রহস্যের পর্দা ফাঁস করা ফেলুদার পক্ষেও সম্ভব হতো কিনা সন্দেহ। উল্টে লালমোহনকে হয়তো লিখতে হতো বালিতে বিড়ম্বনা। দামোদর নদীর পাড়ে বিভিন্ন জায়গায় ঠিক এইভাবেই মজুত করা রয়েছে পাহাড় চূড়া সমবালি। এই বালির না আছে কোনো বৈধ কাগজপত্র, না আছে কোনো পারমিশন। এইভাবেই নদী থেকে বালি তুলে রাস্তার ধারে ধারে বিভিন্ন জায়গায় অবৈধভাবে বালি মজুত রয়েছে। তৃণমূল জামানায় বালি অবৈধ কারবারিদের কাছে সোনার থেকে কম ছিল না। তবে এই রাজ্যে সরকার বদল হতেই বিড়ম্বনায় অবৈধ বালি কারবারিরা। অবৈধ বালি বিক্রি বন্ধ যে। রাত্রি অন্ধকারে কিছু কিছু বালি মাফিয়া তারা কি করেছে না, বালিগুলোকে স্তূপ করে রেখেছে চারিদিক থেকে। ম্যাক্সিমাম বালি যে ঘাটগুলো আছে ইনলিগেল চলছে বর্তমানে, সাধারণ মানুষ জানে, প্লাস যে সরকার চালাতো সেই সরকারও জানে। রাস্তা দিয়ে সবাই দেখতে পায়, যায়, আর আমরাও হাঁটি। দামোদর, ময়ূরাক্ষী, অজয়, রাজ্যে ছোট বড় এমন কোনো নদী নেই যার বুক খালি করে অবৈধভাবে বালি তোলা হয়নি। সরকারি টেন্ডার নেই, অনুমতি নেই, তবুও নদী থেকে বালি উঠেছে। যে বালি সরকারি কোষাগার ভরাট করার জন্য, সেটা এতদিন ছিল স্থানীয় বালি মাফিয়াদের পকেট ভরার অস্ত্র। যেটা সূত্র মারফত খবর, নদী থেকে বালিগুলি তুলে আনা হয় দিনের আলোয়, তারপর এখানে স্তূপাকৃতি করে রাখা হয়। পরবর্তী ক্ষেত্রে রাতের অন্ধকারে লরি কিংবা ট্রাক্টরের মাধ্যমে সেগুলিকে পাচার করা হয় বিভিন্ন জায়গায়। রাজ্যে পালাবদল হয়েছে, বাংলা ছুটতে শুরু করেছে ডাবল ইঞ্জিনের গতিতে। অবৈধ বালি কারবারে ব্রেক লেগেছে। সব দেখেও প্রাক্তন সরকার চুপ করে বসেছিল, কিন্তু এবার চুপ করে বসে থাকার দিন শেষ। সরকারি অ্যাকশন শুরু। বদলের বাংলায় বালি নিয়ে বাড়াবাড়ি বন্ধ। প্রত্যেকটা বিষয়ের উপরে রাজ্য সরকারের নজর আছে। কোনো অবৈধ কাজকে এই সরকার বরদাস্ত করবে না। যে বালি স্ট্যাক হয়ে আছে সেগুলোকে এই সরকার থেকে ব্যবস্থা নিয়ে সেই বালি সরাতে হবে। সরকারি সম্পদ হিসেবে সেগুলোকে নিয়ে যেতে হবে নিজেদের কাছে। দু একটা জায়গাতে ইলিগালি বালি স্ট্যাক করে রাখা আছে, সেইগুলো একদম ডিএম এর কাছে, প্রশাসনের কাছে খবর গেছে, অলরেডি কথা হয়েও গেছে। বালি সেখানে সিজও করা হয়ে গেছে, এটা অকশন করার জন্য বলে দেওয়া হয়েছে। রাজস্বটা 100 টাকা, 100 টাকাই আপনার সরকারের ঘরে আসতে হবে। বালির অবৈধ কারবারে ব্রেক লাগানোর প্রথম ধাপ। অনেক ক্ষতি ইতিমধ্যেই হয়ে গিয়েছে, ক্ষত বড্ড গভীর, মেরামতে সময় লাগবে। কাজটা শুরু হয়েছে। মনুতোষ পোদ্দার ও হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। হলদার পুষ্পা জাহাঙ্গীরের গ্রেপ্তারের সময়ের অপেক্ষা। জাহাঙ্গীর খানের রক্ষা কবচের মেয়াদ আর বাড়ালো না হাইকোর্ট। আর পালিয়ে বাঁচা যাবে না, আত্মসমর্পণ করতেই হবে জাহাঙ্গীরকে। আত্মসমর্পণ করুন, তদন্তে সহযোগিতা করুন, নির্দেশ বিচারপতির। এবং বিভিন্ন রকম আছে, মানি লন্ডারিং থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় রয়েছে, লোকে মারধর করা, মেরে ফেলা, ব্ল্যাক টাকা, এইসব বিভিন্ন সিনেমা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় করেছিল। সেই নিয়ে তদন্ত চলছে। তার পাল্টা থানাও একটা কেস স্টার্ট করেছে এবং বিভিন্ন জায়গায় আরো কেস স্টার্ট হয়েছে, এবং সেখানে পুলিশ তদন্ত করবে। পুলিশ যদি মনে করে তদন্তের স্বার্থে তাকে কাস্টডি নেওয়ার প্রয়োজন, তাই নেবে। এটা তো বিষয়, এটা তো আইনের পথে চলবে না। জাহাঙ্গীর খানকে কি দেখেছেন আপনারা? না বাবু। কতদিন ধরে দেখেননি? কতদিন? আমাদের দোকান ধারে বারে আসে না, অফিস খোলে না, কি করে জানবো? জাহাঙ্গীর খানকে দেখেছেন? না না। কয়েকদিন ধরে জাহাঙ্গীর খানকে দেখা যায়নি? না আমরা দেখিনি। জাহাঙ্গীর খানের জামিন বাতিল হয়ে গেছে। আর দেখিনি। জাহাঙ্গীর খানকে দেখেছেন? না দেখিনি। শেষ কবে দেখেছিলেন? অনেকদিন আগে দেখেছিলেন। কতদিন আগে? তবু এই সপ্তাহ দুয়েক আগে। জাহাঙ্গীর খানকে দেখেছেন? না। কবে শেষ দেখেছেন? আমি দেখিনি দাদা। জাহাঙ্গীর খানকে দেখেছেন? না। কোথায়, কবে দেখেছেন? আমরা দেখি না।
একেবারে হাঁটতে হাঁটতে জাহাঙ্গীর খানের বাড়ির সামনে যাওয়ার চেষ্টা করব যে তিনি গেলেন কোথায়। একেবারে এইটাই তার বাড়ি, একেবারে যে প্রায় নির্মীয়মান বাড়ি, এবং সামনে কিন্তু কলাপসিবল গেট, এবং কলাপসিবল গেটে কিন্তু তালা দেওয়া রয়েছে। একেবারে সেই গেটে তালা দেওয়া রয়েছে, পরিষ্কার ছবি দেখা যাচ্ছে, গেটে তালা দেওয়া রয়েছে। বাড়ির ভেতরে কেউ আছে কি না সেটাও বোঝা যাচ্ছে না, একেবারে অন্ধকার, কোনো লাইট নেই, অন্ধকার রয়েছে। এবং ভেতরে যদি কেউ থাকতো সে কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করতো একেবারের জন্যই। কিন্তু জাহাঙ্গীর খান গেলে কোথাও, তার খোঁজেই আমরা এসেছিলাম, জাহাঙ্গীর খানের খোঁজে। এবং আশেপাশের যে গলি, সে গলিও একেবারে অন্ধকার, কিন্তু কোনোভাবেই কিন্তু জাহাঙ্গীর খানের কোথাও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গত 19শে এপ্রিল তিনি ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করার পর একেবারে এই যে জানলা দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে যে সামগ্রীগুলো পড়েছিল আগেও, সেই সামগ্রী পড়ে রয়েছে। কিন্তু জাহাঙ্গীর খানের এখনও পর্যন্ত কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। তবে এখনও পর্যন্ত জাহাঙ্গীর খান কোথায় রয়েছেন এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন কি না, এছাড়াও বা পুলিশ জাহাঙ্গীর খানকে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তার বিরুদ্ধে গ্রেপ্তার করবে কি না, এখন সেটাই দেখার। ফলতা থেকে সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। 7 মাস লুকিয়ে থাকার পর গ্রেপ্তার প্রশান্ত, বারাসত কোর্টে জামিন। মদ খেয়ে গাড়ি চালানোর মামলায় জামিন খুনি প্রশান্ত বর্মনের। জামিন পেয়েই আদালত থেকে ঊর্ধ্বশ্বাসে পগার পার প্রশান্ত বর্মন। প্রশান্তকে ধরে দেন নিউটাউনের শাকিল আহমেদ। 24 ঘন্টার আগে আদালত থেকে জামিন নিয়ে ফের উধাও প্রশান্ত। 1000 টাকার বন্ডে জামিন মধ্য প্রশান্তকে। জল্পনা চললেও খুনের মামলায় প্রশান্তকে গ্রেপ্তার করল না পুলিশ। ফাইলে সই করতে 40% কমিশন নিতেন প্রশান্ত বর্মন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম করেও দিতেন হুমকি। অপসারিত ভিডিও ধরা পড়তেই খুলছে দুর্নীতির পান্ডোরার বাক্স। রাজগঞ্জে প্রশান্তর আমলেই গজলডোবায় লুট বনভূমি, বিপুল সম্পত্তির মালিক। 2বার এসে ধমকি টমকি এখানে দিয়ে গেছে। কি করতো এখানে এসে? আসতো, উড়ে উঠতো, আমরা ভয় চড়ে পালাই যেতাম। বরখাস্ত ভিডিও গ্রেফতার হতেই ভয় আউট। প্রশান্ত বর্মনের বিরুদ্ধে মুখ খুলছেন ভুক্তভোগীরা। তৈরি হচ্ছে দুর্নীতির ফাইল লোপাটের আশঙ্কা। ফাইল আমাদের যেরকম আমরা জিজ্ঞেস করছিলাম, আমার 3টা ফাইল বলে পাচ্ছে না। চাকরি চুরির অভিযোগ তো আগেই ছিল, এবার শূন্য পাওয়া প্রাক্তন বিডিওর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। সোলার লাইট ফাইটের যে কাজ হবে, তখন ওগুলা কাজ আমরা করতে গেলে 40% জমা টাকা বলে নাকি ইয়েতে পাঠাইতে হবে। ও বলতো আমাদেরকে মৌখিক আমাদেরকে বলতো, ওই যে মোবাইল নিয়ে তখন তো ঢুকতে দেয়নি, যে কথাটা রেকর্ড করবো। ও বলতো এই টাকা দিলে তাহলে কাজ করতে পারে। একটা ও থাকাকালীন একটা সোলার লাইটের কাজ আমাদের এখানকার কোনো ঠিকাদার করেনি। এখানেই শেষ নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ধমক চমকও দিতেন প্রশান্ত বর্মন। বরখাস্ত হওয়ার পরও তার নেম প্লেট ছিল অফিসে। ওই ঘরে তো সাহেব বসেই নেই, আমাদের জয়েন্ট সাহেব তো ওই ঘরে বসতোই না, ওই ঘর তো ওইভাবেই ছিল। শনিবার এসে বললো যে হচ্ছে এই তো কাল পরশুর মধ্যে আমি চলে আসতেছি, 3-4 তারিখের মধ্যে এসে আমি জয়েন করবো, এই করবো। ওর ওগুলা মানে কি বোঝেন না, একটা মানুষের ডোন পড়া গুন্ডা টাইপের লোক যা হয়। তো আমি সিএম এর সাথে কথা, সিএম এখন ও কাকে ফোন করতো আমাদের কি আর থোড়ি দেখাইতো। অফিসে যখন ও বসতো, মোবাইলটাকে অন করে সকলকে শুনিয়ে দিত সিএম এর সঙ্গে উনি কথা বলছেন। সুতরাং আমাকে কিছু বলা যাবে না, আমাকে কিছু করা যাবে না। বিপুল সম্পত্তির মালিক প্রশান্ত বর্মন। শিলিগুড়িতে এশিয়ান হাইওয়ের ধারে একটি বড় জমি কিনে বিলাসবহুল বাড়ি বানিয়েছিল প্রশান্ত। বিশাল লোহার গেটে আপাতত বড় তালা ঝুলছে। এই বাড়ি থেকে কিছু দূরেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের উল্টো দিকে আরও একটি বাড়ি আছে কুখ্যাত প্রাক্তন বিডিওর। শুধু শিলিগুড়িতেই নয়, আলিপুরদুয়ারের বীরপাড়াতেও বাড়ি রয়েছে প্রশান্ত বর্মনের। কিন্তু কিভাবে এত সম্পত্তির মালিক একজন বিডিও? বেঙ্গলে সবাই জানে যে ও চাকরির আগেও নাকি কালেক্টিং এজেন্ট ছিল, আগে রুলিং ডিসপেন্সেশনে। ও কয়লা মাফিয়ার সাথে যুক্ত, বলছে সমস্ত জায়গায় কয়লার ব্যবসাটাও নিয়ন্ত্রণ করতো, বালি মাফিয়াদেরও নিয়ন্ত্রণ করত, এবং এখান থেকে টাকা পাচার হতো। এবং টাকা পাচারের জন্য বিভিন্ন জায়গাতে ওর এই রুট ধরে বিভিন্ন জায়গায় ওর সেফ হাউস। রাজগঞ্জে প্রশান্তর আমলেই গজলডোবায় বনভূমি লুট করে গড়ে ওঠে অসংখ্য রিসর্ট। পোড়াঝাড়ে সোনার দামে জমি বিক্রির কারবার। রাতের বেলায় কয়লার গাড়ি চলাচলেও প্রশান্তর রাজ্যপাট চলত। কিভাবে ডাবগ্রাম ফুলবাড়িতে জমির কারবার চলছে, কিভাবে এখান থেকে বালু কারবার চলছে, সমস্ত জানতেন। তাকে বলা হয়েছিল, কোনো রকম কোনো ইনিশিয়েটিভ তিনি নেননি। কারণ তিনি নেবেন কেন, তিনি তো ওর মধ্যে জড়িত। প্রশান্ত বর্মন জালে জড়াতেই খুলতে শুরু করেছে দুর্নীতির প্যান্ডোরার বক্স। WBCS এ নিয়োগে দুর্নীতির চাবিকাঠিও কি মিলবে প্রশান্তর কাছেই? ক্ষমতার অপব্যবহার করে আর কত কীর্তি রয়েছে অযোগ্য বিডিওর? নীলেশ্বর সান্যাল ও প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দিই আপনাদের। এ রাজ্যেও শুরু হতে চলেছে জনগণনার কাজ। 18ই মে রাজ্যপালের অনুমোদন পাওয়ার পরই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি। ডিটেলস জানবো আমাদের প্রতিনিধি দীক্ষার থেকে। দীক্ষা,
দেখো 2027 সালে অর্থাৎ আগামী বছরে জনগণনার কাজ শুরু করবে, এমনটাই ভারতীয় সরকার তরফ থেকে জানানো হয়েছিল। সেই মতন 18ই মে 2026 তারিখে রাজ্যপালের অনুমোদন পাওয়ার পরেই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে একটি নির্দিষ্ট নোটিফিকেশন জারি করা হয়েছে, গেজেট নোটিফিকেশন জারি বলা হয় যেটাকে। সেখানে বলা হয়েছে কারা কারা 2027 সালে যে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন স্তরে যে জনগণনার কাজ শুরু হবে সেখানে কারা সেই দায়িত্ব পালন করবেন সেগুলো স্পষ্ট করে দেওয়া হয়েছে। বিভাগীয় কমিশনার, জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক, বিডিওরা সহ একাধিক যারা আধিকারিক তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এবং সমস্ত কর্মকর্তাদের তাদের নিজ নিজ এলাকায় জনগণনার কার্যক্রম পরিচালনা এবং তদারকি করতে হবে বলা হয়েছে নোটিফিকেশন। এবং জনগণনা সংক্রান্ত অন্যান্য আধিকারিক নিয়োগের ক্ষমতা এই সমস্ত যাদের আধিকারিক তাদের হাতেই নিয়োগ করা হয়েছে। পাশাপাশি এটাও বলে দেওয়া হয়েছে জনগণনার কাজে কেউ বাধা দিলে বা দায়িত্ব পালন না করলে জনগণনা 1948 আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ প্রমাণিত হলে 1000 টাকা পর্যন্ত জরিমানা এবং গুরুতর ক্ষেত্রে 3 বছর কারাদণ্ড হবে। অর্থাৎ এ রাজ্য শুরু হতে চলেছে জনগণনার কাজ, তার নোটিফিকেশন। এই মুহূর্তে আর একটা খবর আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি, দলকে রাস্তায় নামতে কাতর আর্জি মমতার। আপনারা বসে আছেন কেন? কেন এখনো রাস্তায় নামছেন না? প্রশ্ন মমতার। কালীঘাটের বাড়িতে বসে কলকাতার মেয়র পারিষদদের বললেন মমতা, আপনারা ভুলে যাচ্ছেন কেন? আপনাদের বোর্ড এখনো নির্বাচিত। মেয়র পারিষদদের বাড়িতে ডেকে সক্রিয় হওয়ার অনুরোধ মমতার। ময়দান ছেড়ে পালিয়ে যাবেন না, লড়াইয়ের পথ ছাড়বেন না। কলকাতার নেতাদের পথে নামানোর মরিয়া চেষ্টা মমতার। মেয়রকে পুরসভার স্বাভাবিক কাজকর্ম করার নির্দেশ তৃণমূল নেত্রী। শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চরম গাফিলতির অভিযোগ। এক মহিলার গর্ভপাতের অস্ত্রোপচার করতে গিয়ে খাদ্যনালী কেটে ফেলার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগ 22 মে অপারেশন হলেও প্রথমে রোগীর কাছে এই ঘটনা গোপন রাখা হয়, পরে রোগীকে বর্ধমানে রেফার করা হয়। তবে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্ধমানে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। হাসপাতাল সুপারের কাছে মৌখিক অভিযোগ জানানো হয়। ইতিমধ্যেই 6 সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলেই তদন্ত শুরু হবে, আশ্বাস হাসপাতাল সুপারের।